শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচার প্রচারণা। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন মেহেদিনুর পরশ, নড়েল থেকে শরীফুল ইসলাম এবং ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ। প্রথমেই যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে রয়েছেন সহকর্মী মেহেদি। মেহেদি, নির্বাচনী প্রচার প্রচারণার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। হ্যাঁ লিনিয়া, দ্বিতীয় ধাপে 21শে মে ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং আখড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকে কিন্তু নির্বাচনী প্রচারণা শেষ দিন। রাত 12টার পরে কিন্তু নির্বাচনী প্রচারণা, সব ধরনের প্রচারণা শেষ হয়ে যাবে। এই শেষ সময় কিন্তু প্রার্থীরা অনেকটা ব্যস্ত সময় পার করছেন এবং প্রার্থীরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা শেষ সময় তারা ভোট চাচ্ছেন। ভোটাররাও কিন্তু বলছেন যে তারা যে এলাকার যে উন্নয়ন করবে এবং সবসময় সুখ দুঃখে পাশে থাকবে, তারা কিন্তু সেই ধরনের প্রার্থী কিন্তু ভোটের মাধ্যমে তারা বেছে নেবেন। তো সীমান্তবর্তী এই দুইটি উপজেলায় চেয়ারম্যান পদে 6 জন, ভাইস চেয়ারম্যান পদে 6 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কসবা উপজেলায় কিন্তু যে মহিলা ভাইস চেয়ারম্যান যে প্রার্থী রয়েছেন, তার বিপরীতে কেউ না থাকে কিন্তু তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু নির্বাচিত হয়েছেন। তবে এই দুইটি উপজেলার মধ্যে যে কসবা উপজেলা রয়েছে, এখানে কিন্তু একটি দ্বিমুখী লড়াই হবে। এখানে যে রয়েছেন, যে প্রার্থী রয়েছেন আওয়ামী লীগের যে বর্তমান যে উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, এবং তার যে বিপরীতে প্রার্থী রয়েছেন যে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান স্বপন। তবে এই আসনটি কিন্তু যে কসবা আখড়া উপজেলা কিন্তু আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিস সুলকের এলাকা। তো গত শুক্রবার কিন্তু একটি সরকারি সফরে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিস সুলক কিন্তু তার এলাকায় এসেছিলেন। এ সময় কিন্তু তিনি গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। এখানে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। জনগণ যাতে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এবং নির্দ্বিধায় যেন ভোট দিতে পারে। তবে যেহেতু দুজন প্রার্থী যেহেতু আওয়ামী লীগের, সেজন্য যে বিজয়ী হবেন তার উন্নয়ন কর্মকাণ্ডের পাশে তিনি থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আখড়া উপজেলার কথা যে বলে, এখানে কিন্তু একটি দ্বিমুখী লড়াই হবে। এখানে যে রয়েছেন আওয়ামী লীগ দলের 2 জন রয়েছেন, তবে একজন আর প্রার্থী রয়েছিলেন, তিনি কিন্তু নির্বাচনের মধ্যে কিন্তু তিনি সরে দাঁড়িয়েছেন। ফলে এখানে একটা দ্বিমুখী লড়াই হচ্ছে। তো নির্বাচনের সার্বিক বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আমার সাথে কথা হচ্ছে, তারা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। তারা প্রতিটি কেন্দ্রে কিন্তু র্যাব, পুলিশ, আনসার, বিজিবি, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সার্বিক দায়িত্ব পালন করবে, যাতে কোনো ধরনের কোন বিশৃঙ্খল পরিবেশ যাতে সৃষ্টি না হয়। এই দুই উপজেলায় মোট 129টি কেন্দ্র রয়েছে এবং ভোটার সংখ্যা রয়েছে 4 লাখেরও বেশি। তো লিনিয়া, নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ। জি, ধন্যবাদ। যেমনটি বলছিলেন, নড়াইল সদর উপজেলা পরিষদের নির্বাচন আগামী 21শে মে অনুষ্ঠিত হবে। এখানে চেয়ারম্যান পদে 3 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী থাকলে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত 2 জন প্রার্থীর মধ্যে। একজন রয়েছেন আজিজুর রহমান ভূঁইয়া, তিনি আনারস প্রতীকে নির্বাচন করছেন। আরেকজন রয়েছেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তোফাইল মাহমুদ তুমাদ, তিনি মূলত ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন। তিনি এই 2 জন প্রার্থীর মধ্যেই মূলত উপজেলা পরিষদের যে দ্বিতীয় ধাপে যে নির্বাচন আগামী 21শে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এদের মধ্যে মূলত ভোট যুদ্ধ অনুষ্ঠিত হবে। একজন রয়েছেন বয়সে তরুণ এবং একজন রয়েছে তরুণ এবং ইসের ভোট মূলত এখানে অনুষ্ঠিত হবে। বয়স্ক তিনি রয়েছেন 7 বারের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া, তিনি বর্তমান আনারস প্রতীকে নির্বাচন করছেন। এর আগে তিনি চণ্ডীবাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে 7 বারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। আর তোফাইল মাহমুদ তুফান, তিনি ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন। এর আগে তিনি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে 5 বছর দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন করে এবার তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত এখানে ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন যে মইনুল ইসলাম বাবু, তিনি তালা প্রতীকে, এবং সোহেল সর্দার নামে একজন রয়েছেন, তিনি টিউবওয়েল প্রতীকে নির্বাচন করছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজনীন সুলতানা রোজি, তিনি ফুটবল প্রতীকে, এবং সুন্দরীবালা বাগচি নামে একজন রয়েছেন, তিনি কলস প্রতীকে নির্বাচন করছেন। আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, ভোটাররা জানিয়েছেন যে তারা যারা এলাকার উন্নয়ন করবে এবং এলাকার জন্য যারা কাজ করবেন, তারা সুখে দুঃখে যাদেরকে তারা পাশে পাবেন, তাদেরকে মূলত তারা নির্বাচন ভোট দিতে চান। এছাড়া আমরা যারা প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে বলছেন যে আমরা এখানে কথা বলতে চাই যারা আমাদের জন্য কাজ করবেন এবং এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মূলত তারা কাজ কাম করা ভোট চাচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু তারা কাজ করছেন, ভোটারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে তাদের সর্বোচ্চ। আমরা কথা বলার চেষ্টা করছি নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী জনাব আজিজুর রহমান ভূঁইয়া, তার সঙ্গে আমরা কথা বলাচ্ছি। তিনি আনারস প্রতীকে নির্বাচন করছেন। আমরা একটু জানতে চাইবো যে আসলে তিনি কেমন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন, সে বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করছি। জি ধন্যবাদ। একটু জানাবেন যে কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে? যে ইনশাল্লাহ আশা করি ভোটাররা বড় সাড়া দিচ্ছে এবং ভোটাররা সবাই দোয়া করছে এবং আশা করি আমার পক্ষে রায় দেবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আমরা জানতে চাইবো যে আসলে তিনি নির্বাচিত হতে পারলে এলাকার জন্য, সদর উপজেলার জন্য তিনি কি কি করতে চান, সে বিষয়টা আমরা একটু জানতে চেষ্টা করবো তার কাছ থেকে। জি একটু জানাবেন যে আসলে কি ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে চান আপনি? স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন প্রধানমন্ত্রীর, সেই স্মার্ট বাংলাদেশ আমরা গড়তে হলে আমাদের এমপি মাশরাফি মুর্তজা, তার সহযোগিতা নিয়ে আমরা এই নড়াইলকে সুন্দরভাবে দারিদ্র্যমুক্ত এবং মাদকমুক্ত এবং সন্ত্রাসমুক্ত করতে আমরা চেষ্টা করব এবং আশা করি সফল হব বলে আমার বিশ্বাস। জি ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে তিনি চণ্ডীবরপুর ইউনিয়নের 7 বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এবার তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আনারস প্রতীকে তিনি প্রতিনিধিত্ব করছেন এবং তিনি জানালেন যে সে আসলে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন এবং ব্যাপক সাড়া পাচ্ছেন। তো তিনি জানাচ্ছিলেন যে আসলে তিনি যদি নির্বাচিত হতে পারেন, স্মার্ট বাংলাদেশ গড়ার যে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি রয়েছে, তিনি সেভাবেই কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল নড়াইল সদর উপজেলা পরিষদের প্রচার প্রচারণার সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব ময়মনসিংহে। সেখানে রয়েছেন ময়মনসিংহ প্রতিনিধি ইলিয়াস আহমেদ। আমরা ইলিয়াসের কাছ থেকে জানতে চাইবো সেখানকার ভোটারদের প্রচার প্রচারণার কি অবস্থা। শরীফুল, ধন্যবাদ। নড়াইলের মতো ময়মনসিংহেও দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, অর্থাৎ 3টি উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকে মধ্যরাতেই কিন্তু শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার প্রচারণা। আমরা দেখেছি বিগত সময়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থী যারা আছেন তারা কিন্তু বিরামহীন প্রচারণা চালিয়েছেন এবং ভোটারদের নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা ভোট প্রার্থনা করেছেন এবং ভোটাররাও বলছেন যে যোগ্য প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করতে চান, সেই লক্ষ্যে কিন্তু তারা ভোট কেন্দ্রে যাবে। আমরা আরেকটি বিষয় বলে রাখি, 3টি উপজেলায় ময়মনসিংহের চেয়ারম্যান পদে 13 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান পদে 17 জন, অর্থাৎ 43 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা একেবারে ভোটের মাঠ কিন্তু তারা জমিয়ে রেখেছিলেন, অর্থাৎ সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তারা প্রচার প্রচারণা চালিয়ে ভোটারদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু একেবারেই শেষ মুহূর্তের প্রচার প্রচারণা শেষের দিকে প্রার্থীরা শেষের দিকে কিন্তু তারা এসেছেন এবং প্রার্থী যারা আছেন তারা বলছেন যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কিন্তু প্রশাসন কাজ করবে, সেই বিষয়টি তারা বলছিলেন এবং ভোট কেন্দ্রে যদি ভোটাররা আসতে পারে তাহলে কিন্তু তারা জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন এবং ভোটাররাও বলছেন যে প্রথম ধাপের নির্বাচন ময়মনসিংহ যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছিল, দ্বিতীয় ধাপেও সেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই প্রত্যাশা কিন্তু অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, নির্বাচনের প্রচার প্রচারণার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। দারিদ্র্য বিমোচন হবে এবং মানুষ উন্নত জীবন পাবে। তিনি যে পদক্ষেপগুলি নিয়েছিলেন, পরবর্তীকালে তার নেতৃত্বে যখন আমরা স্বাধীনতা অর্জন করি, মাত্র 9 মাসের মধ্যে তিনি আমাদের একটি সংবিধান উপহার দেন। আর এই সংবিধানে মানুষের সকল মৌলিক চাহিদার কথা উল্লেখ করা আছে। সেই সাথে সাথে
একেবারে গ্রাম থেকে শুরু করে সকল মানুষের ভাগ্য পরিবর্তনের দিক নির্দেশনা দেওয়া আছে। এবং সেখানে তিনি বাংলাদেশ ক্ষুদ্র শিল্প এবং ক্ষুদ্র মাঝারি শিল্প এগুলি গড়ে তোলার যে পদক্ষেপ নিয়েছিলেন সেটারই সুফল পরবর্তীতে আমরা পাই। তিনি সেই কর্পোরেশন যেটা প্রতিষ্ঠা করে দিয়ে যান, আইনটা পাশ করে দিয়ে যান, সেই আইনের ভিত্তিতেই এই এসএমই ফাউন্ডেশনটি গড়ে ওঠে। বিশেষ করে অ্যাকচুয়ালি এটা ছিল কুটির শিল্প কর্পোরেশন তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আর স্বাধীনতার পর তিনি কিন্তু এই ক্ষুদ্র কুটির ও মাঝারি এবং অন্যান্য শিল্প যাতে গড়ে ওঠে সেদিকে লক্ষ্য রেখে গ্রাম এবং শহরের মানুষের বৈষম্য যাতে কমে যায়, গ্রামের মানুষও যেন নাগরিক সুবিধা পায় এবং কর্মসংস্থানের ব্যাপক সৃষ্টি হয়, সেই পদক্ষেপ তিনি নিয়েছিলেন এবং আমাদের সংবিধানেও সেই দিক নির্দেশনা রয়েছে। এবং আমাদের শিক্ষা নীতিমালা প্রণয়নের জন্য বিশিষ্ট বৈজ্ঞানিক ডক্টর কুদরতি খোদার নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠন করেন। সেখানেও এই নির্দেশনা ছিল যে সেই শিক্ষাটা হবে কর্মমুখী এবং মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে। দুর্ভাগ্যের বিষয় হলো জাতির পিতা সব কাজ সম্পন্ন করতে পারলেন না। ৭৫-১৫ আগস্ট তাকে নির্মমভাবে হত্যার পর যারা ক্ষমতা এসেছে তারা এই বাংলাদেশের মানুষের বিশেষ করে আর্থসামাজিক উন্নয়নের দিকে কোনো দৃষ্টি তাদের ছিল না। ২১ বছর পরে আওয়ামী লীগ সরকারে আসে, আর আমরা সরকারে আসার পরেই আমাদের পদক্ষেপ হয় কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার হার বৃদ্ধি করা, কারিগরি শিক্ষাকে আরও বেশি সুযোগ দেওয়া এবং আমাদের শিল্প কলকারখানার ক্ষেত্রে এই ক্ষুদ্র মাঝারি হস্তশিল্প এগুলির জন্য বেশি গুরুত্ব পায়, যাতে অধিক মানুষ কর্মসংস্থানের সুযোগ পেতে পারে। সেই পদক্ষেপ আমরা নিয়েছিলাম এবং কর্মসংস্থান ব্যাংক নামে একটি ব্যাংকও প্রতিষ্ঠা করে দিই, যেখানে একজন তরুণ, সে শিক্ষিত হোক বা অল্প শিক্ষিত হোক, যে কোনো একজন উদ্যোক্তা বিনা জামানতে ওই ব্যাংকের থেকে ঋণ নিতে পারে। এটা ছিল প্রথম ১ লক্ষ টাকা, পরবর্তীতে আমরা বৃদ্ধি করেছিলাম। আমরা সাক্ষরতার হার বাড়াবার জন্য বিভিন্ন পদক্ষেপ নিই। প্রতিটি জেলা যেন নিরক্ষরতা মুক্ত হয়, মোবাইল ফোন উন্মুক্ত করে দিই সকলের হাতে হাতে। ব্যাপকভাবে বেসরকারি খাতকে আমরা আরও উন্মুক্ত করি। আজকে ব্যাংক, বিমা, আমাদের টেলিভিশন, রেডিও, সেই সাথে সাথে আবার এয়ারলাইন্সগুলি, বিমান, হেলিকপ্টার সার্ভিস থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন খাতে আমরা বেসরকারি খাতকে আরও সুযোগ সৃষ্টি করে দিই এবং উদ্যোক্তা হিসেবে আমাদের তরুণ সমাজ যাতে গড়ে ওঠে। আমরা কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিংয়ের উপর বেশি জোর দেই। শুধু গতানুগতিক শিক্ষা না, এই সাথে সাথে কর্মযোগ্য শিক্ষা যাতে হয় সেই পদক্ষেপই আমরা নিয়েছিলাম। তবে সেবার এমনকি বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে আমরা সব কিছু কিন্তু বেসরকারি, সরকারি সাথে সাথে বেসরকারি খাত আমরা দেই, একটাকে লক্ষ্য নিয়ে আরও ব্যাপকভাবে যাতে কর্মসংস্থান তৈরি হয়, মানুষের কাজ করার সুযোগ হয়। খালি উৎপাদন করলেই হবে না, উৎপাদনের সাথে সাথে উৎপাদিত পণ্য বাজারজাত করার যে সুযোগ, সেই সুযোগটাও যাতে সৃষ্টি হয় সেটাও আমরা পদক্ষেপ নিয়েছিলাম। আমাদের সংবিধানে 13 অনুচ্ছেদে অর্থনৈতিক যে নীতিমালা ঘোষণা করা আছে, সেখানে সরকারি খাত, সমবায় খাত এবং বেসরকারি খাত, 3টি খাতকেই কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়া আছে। আর সেটা অনুসরণ করেই আমরা আমাদের কর্মপরিকল্পনা নিই এবং পদক্ষেপ নিই। যা কিছু শুভফল দেশের মানুষ পেতেও শুরু করে। তবে 2001-এ আর আমরা সরকারে আসতে পারলাম না, কারণ সেটাও কারণ ছিল আমাদের গ্যাস অন্য দেশে বিক্রি করতে হবে। আমি দেশ বিক্রি করে ক্ষমতায় আসব, এটা আমার কখনো চিন্তা ছিল না। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, ক্ষমতার লোভে নিজের সম্পদ অন্যের হাতে তুলে দিতে আমি কখনো রাজি ছিলাম না, যে কারণে আমি আসতে পারিনি। তাতে আমার কোনো আফসোস নেই। যাও, এরপর 8 বছর পরে আবার সরকারে আসি, যেখানে দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করে রেখে গিয়েছিলাম, যেখানে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছিলাম,
চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক করে দিয়েছিলাম, সেখানেও অনেকের কর্মসংস্থান হতো। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, সব কম্পিউটার শিক্ষা দেওয়া, সেই ব্যবস্থা আমরা করেছিলাম। সেখান থেকে দেশ অনেক পিছিয়ে গিয়েছিল। যা হোক 2009-08 নির্বাচনে আমরা জনগণের ভোটে বিপুলভাবে বিজয় অর্জন করি, কারণ সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে পেয়েছিল 233টা সিট, বিএনপি জামাত 20 দলীয় জোট পেয়েছিল মাত্র 30টা সিট, এবং অন্যান্য জোটগুলি মিলে বাকি সিট। এইভাবে আমরা সরকার গঠন করার পর থেকে আবার আমরা উদ্যোগ নিই যে কিভাবে আমাদের দেশকে আরও উন্নত করা যায়, এবং আমাদের পরিকল্পনা, আমরা যখন বিরোধী দলে থাকি তখনই আমাদের কর্ম পরিকল্পনা আমরা প্রণয়ন করি, যে আমাদের অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করি, এবং তা আমরা বাস্তবায়ন শুরু করি। এবং আমরা স্বল্পমেয়াদী, আশুকরণীয়, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করি। এটুকু দাবি করতে পারি, গত সেই 2009 থেকে 2024 অন্তত 23 পর্যন্ত আমি বলবো যে আজকের বাংলাদেশ কিন্তু বদলে গেছে, বদলে যাওয়া বাংলাদেশ। অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল সিস্টেম, কর্মসংস্থান, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। সেই জায়গা থেকে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর সেটা যেতে হলে আমি সবসময় মনে করি যে আমাদের যেমন কৃষিভিত্তিক অর্থনীতি, আমাদের কৃষি আমাদের প্রয়োজন, কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হবে। 96 সালে সরকার এসেই আমি তার উপর গবেষণার উপরে গুরুত্ব দেই, আলাদা বাজেট রাখি এবং সেইভাবে প্রণোদনা দিই, এবং সেই গবেষণার মাধ্যমে সেই সময় প্রথম দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করি। 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি পূরণ করে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিলাম। 2009 সরকার গঠন করে দেখি আবার 26 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। এখানে নীতির ব্যাপারে কিন্তু একটা প্রশ্ন রয়েছে, কারণ যেই দিন আমি পার্লামেন্টে ঘোষণা দিয়েছিলাম যে আজকে থেকে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, তখন বিএনপি বিরোধী দলে খালেদা জিয়া বসেছিলেন, তার সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব উঠে দাঁড়িয়ে বললেন, স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না। আমি একথা শুনে আমি নিজে উঠলাম, উঠে বললাম কারো কাছে ভিক্ষা করে বাংলাদেশের মানুষ চলবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন, ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না, আমরা সম্মান নিয়ে চলতে চাই। আর তিনি যুদ্ধবিধ্বস্ত দেশ যখন গড়ে তোলেন তখন তো বলেইছিলেন যে আমার মাটি আছে, মানুষ আছে, এই সোনার মাটি আর সোনার মানুষ দিয়েই তো আমার যুদ্ধবিধ্বস্ত দেশ আমি গড়ে তুলব। অনেক বিদেশি সংস্থা, অনেক সাংবাদিক এই প্রশ্নটা তাকে করত, এবং তিনি সবসময় এই উত্তরই দিতেন। তা আমি বিশ্বাস করি যে মানুষের কর্মক্ষমতা, মানুষের উদ্যম, মানুষকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাই সোনার মানুষগুলিই তো উপযুক্ত হবে এবং আমাদের সোনার বাংলা গড়ে তুলবেন। এবং আজকে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছি, অন্তত এই 15 বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। তবে এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের, এবং কৃষি যান্ত্রিকীকরণের কথাটাও কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধুই শুরু করেছেন এবং সেটাও তিনি বলেছেন। আমরা এখন সেই কৃষি যান্ত্রিকীকরণ করার সাথে সাথে আমরা খাদ্য উৎপাদন, আমাদের কৃষিজাত পণ্য যেগুলি আমাদের উৎপাদন করলে আমাদের অর্থনীতিতে কাজে লাগবে, এবং তারই ভিত্তিতে শিল্পায়ন। এর পাশাপাশি যদি শিল্পায়ন না হয় তাহলে কর্মসংস্থান সৃষ্টি হবে না বা আমরা এগোতে পারবো না। আমরা সেই শিল্পায়নের দিকেই নজর দিয়েছি। আজকে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা যারা, আমি যখন কৃষি যান্ত্রিকীকরণের কথা বলছি তখন কিন্তু অনেক ক্ষুদ্র যন্ত্রাংশ প্রয়োজন হবে। এই কৃষিকাজের জন্যই যে সমস্ত যন্ত্র ব্যবহার হবে তারই বিভিন্ন পার্টস, বিভিন্ন কিছু উৎপাদন করতে হয়। তাছাড়া দেশে বিদেশে যে সমস্ত জায়গায় নানা রকম শিল্প কলকারখানা গড়ে ওঠে তার ক্ষুদ্র যন্ত্রাংশ, সেগুলি কিন্তু বাজারি যন্ত্রাংশ, এগুলি কিন্তু প্রয়োজন হয়। আমাদের দেশে কিন্তু আমরা যদি ভালোভাবে ট্রেনিং দিই আমরা সেইগুলি তৈরি করতে পারি এবং পৃথিবীর বহু দেশে আমরা রপ্তানিও করতে পারি। আর আমার নিজের দেশেও আমি মনে করি বাজার সৃষ্টি হবে, যত আমার দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে ততই বাড়বে। এই জন্য আমরা শিল্প খাতে এখন 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, সেখানে বিনিয়োগ আমরা চাচ্ছি, কিন্তু আমি শুধু বিদেশি বিনিয়োগ চাই না, আমি দেশি বিনিয়োগ চাই।
এবং এই 100টা অর্থনৈতিক অঞ্চলের মধ্যে 80টা ইতিমধ্যে জায়গা আমরা নেওয়া আছে। তা আমি মনে করি আমাদের এসএমই ফাউন্ডেশনের জন্য যারা উদ্যোক্তা এককভাবে বা যৌথভাবে এই 100টা শিল্প অঞ্চলের বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা জায়গা নিতে পারেন এবং সেখানে উদ্যোক্তা হিসেবে শিল্প গড়ে তুলতে পারেন। আমরা উদ্যোক্তা বান্ধব নীতিসমূহ গ্রহণ করেছি, যার ফলে নতুন বিনিয়োগ হচ্ছে এবং পাশাপাশি ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশও দেখা দিচ্ছে। এবং বিশেষ করে আমি খুব আনন্দিত যে আজকে এখানে দেখা যাচ্ছে আমাদের এই এসএমই ফাউন্ডেশনে উদ্যোক্তা 60% নারী। আমি আমার বোনদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, কারণ সমাজের একটা অংশকে বাইরে রেখে সেই সমাজ কখনো উঠতে পারে না, এগিয়ে যেতে পারে না। তা আমাদের দেশে নারী পুরুষ সকলকেই যদি আমরা উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারি তাহলে সমানভাবে দেশটা দ্রুত উন্নত হবে, এটাই আমরা বিশ্বাস করি। এটা জাতির পিতাও বিশ্বাস করতেন। তিনি বলতেন যে একটা মেয়ের অধিকার তখনই প্রতিষ্ঠিত হবে যখন সেই মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে, নিজে আর্থিকভাবে স্বাধীনতা পাবে, নিজের অর্থ উপার্জন করতে পারবে, তো সমাজে সংসারে তারই সম্মানটা থাকবে। এই জন্য নারী উদ্যোক্তা আমাদের দরকার। অবশ্য এখানে আরেকটা কথাও বলতে পারি, যেহেতু আমরা নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছি, এসএমই ফাউন্ডেশনেও বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, তাহলে তো আমি মনে করি যে আমাদের পুরুষরাও ঘরের বোন নামে বা বোনের নামে কারো নামে এই এসএমই ফাউন্ডেশনে যুক্ত হতে পারেন। এই সুযোগটা আপনারাও নিতে পারেন, সবাই নিতে পারেন, সেদিক দিয়েও কিন্তু ভালো সুযোগ আছে। তো এটা একটু পরামর্শ দিয়ে রাখলাম আর কি। কারণ অন্য কোনো জায়গায় তো 4% সুদে ঋণ পাওয়া যাবে না, কিন্তু এসএমই ফাউন্ডেশনে তো পাওয়া যাচ্ছে। তা আপনারা যারা পুরুষরা তারাও কিন্তু খুব ভালোভাবে এই সুযোগটা কাজে লাগাতে পারেন, বিশেষ করে আমাদের যুব সমাজকে বলবো। আমরা চাই যে আমাদের শিল্প খাতে আরও উদ্যোক্তা সৃষ্টি হোক, যা আমাদের অর্থনীতিতে ভালো অবদান রাখবে। আজকে 2007-08 অর্থ বছরে জিডিপিতে শিল্প খাতের অবদান ছিল মাত্র 17.77%। আজকে 2022-23 অর্থ বছরে তা বেড়ে 37.56% উন্নীত হয়েছে। শুধু জিডিপিতে অবদান বৃদ্ধি না, অর্থনীতির প্রায় প্রতিটি সূচকে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। আমাদের মাথাপিছু আয় $2,793 মার্কিন ডলারে উন্নীত হয়েছে, যা 2005-06 অর্থাৎ বিএনপি সরকারের আমলে ছিল মাত্র $543 মার্কিন ডলার। আর সেখানে আজকে আমরা 2,793 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। হয়তো আমরা আরও উন্নতি করতে পারতাম যদি না এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন না হতো। আজকে এর কারণেই অনেকটা, তার উপর কোভিড-19 অতিমারি, সমস্ত কাজ বন্ধ, রপ্তানি বন্ধ, আমদানি বন্ধ, এই যে স্থবিরতা ছাড়া বিশ্ব অর্থনীতিকে আজকে মূল্যস্ফীতি এবং নানা রকম সমস্যার সৃষ্টি করেছে। বাংলাদেশও কেবল আমরা এগিয়ে যাচ্ছিলাম, সেখানে আমাদের এমনকি মাথাপিছু আয় আমরা কিন্তু আরও বৃদ্ধিও করেছিলাম, কিন্তু এই ধাক্কাটা আজকে আমাদের উপরে এসে পড়েছে। এর সাথে আবার যুক্ত হয়েছে, আপনারা দেখেছেন যে প্যালেস্টাইন গাজায় কিভাবে ইহুদিরা গণহত্যা চালাচ্ছে, তার এরপর পণ্য পরিবহন, সঞ্চালন, বিদেশে প্রত্যেকটা জিনিসের দাম যেগুলো আমাদের আমদানি করতে হয় সব কিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে, যেটা মূল্যস্ফীতিতে বিরাটভাবে বাধা সৃষ্টি করছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, যদিও এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি। সেটা একমাত্র করতে পারবো যত আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো। আমরা চাই আমাদের দেশটা আরও এগিয়ে যাক। আমরা আমাদের শিল্প খাতকে পরিবেশ বান্ধব করতে চাই, কারণ শিল্প খাত একান্তভাবে পরিবেশ বান্ধব হওয়া উচিত। যারা যেখানেই কোনো শিল্প গড়ে তুলবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এই শিল্পের বর্জ্য যেন নদীতে না পড়ে, পানিতে না হয়, আমাদের পানিতে যেন কোনো রকম পলিউশন না হয়, মাটিতে পলিউশন না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কারণ আমাদের দেশের আসলে জনসংখ্যার দিক থেকে ভৌগোলিক সীমারেখায় অত্যন্ত ছোট, জনসংখ্যার দিক থেকে বিশেষ বড়। সেই ক্ষেত্রে আমাদের নিজেদের দেশের পরিবেশ, নিজেদের দেশের সব কিছু অত্যন্ত
পরিকল্পিতভাবে হওয়া উচিত, স্বাস্থ্যসম্মত হওয়া উচিত, সাথে সাথে জলবায়ুর অভিঘাত থেকে যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই সেদিকে সকলকে দৃষ্টি দিতে হবে। শিল্প আমাদের গড়ে তুলতে হবে, কিন্তু শিল্প বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই সকলকে করতে হবে এবং সেটা মেনে নিতে হবে। সামান্য একটু কেমিক্যাল ব্যবহারের ওই পয়সাটা বাঁচাতে যে দেশের সর্বনাশ, সাথে সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না, সেটা আমার অনুরোধ থাকলো। কারণ আমরা তো চাই শিল্প গড়ে উঠুক, কিন্তু পাশাপাশি এই দিকটাও দৃষ্টি দিতে হবে। আমাদের যারা শ্রমিকরা কাজ করে তাদের দিকেও সকলের আন্তরিক হতে হবে। আপনি যদি বেশি কাজ চান তাহলে তাদেরকে সেই কর্মপরিবেশ তৈরি করে দিতে হবে। শুধু হুকুম দেওয়া হয় না, যা আপনি হুকুম দিয়ে অর্জন করতে পারবেন, ভালোবাসা দিয়ে তার থেকে অনেক বেশি অর্জন করতে পারবেন। আস্থা বিশ্বাস অর্জন করে আরও বেশি আপনি কাজ করিয়ে নিতে পারবেন। সেদিকে অবশ্যই সবাইকে দৃষ্টি দিতে হবে, আমি সেটা বলবো। কারণ কর্ম পরিবেশ তৈরি করা, শ্রমিকদের যারা শ্রম দেবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের জীবন মান যাতে উন্নত সেদিকে দেখা, সেগুলো দেখতে হবে সকলকেই। তাহলে আপনি আরও বেশি কাজ নিতে পারবেন। আমরা ইতিমধ্যে যোগাযোগ ব্যবস্থায় আজকে ডিজিটাল বাংলাদেশ, সারা বাংলাদেশেই আমাদের একটা ডিজিটাল সিস্টেম রয়ে গেছে। আমরা ওয়াইফাই কানেকশন বাংলাদেশ ব্যাপী দিয়েছি, ব্রডব্যান্ড কানেকশন প্রায় প্রতি ইউনিয়নে আমরা পৌঁছে দিচ্ছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা উৎক্ষেপণ করেছি। ভারতের সাথে আমাদের যে ল্যান্ড বাউন্ডারি সমস্যা ছিল, যেটা আইন জাতিপিতা করে দিয়ে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে যারা সরকার এসেছিল, জিয়া সরকার, এরশাদ সরকার, খালেদা জিয়া সরকার, কেউ এটা কোনো উদ্যোগ নেয়নি। আমি আসার পর আমরা সেটাও সমাধান করেছি। আমাদের বিশাল সমুদ্র সীমা, সেই সমুদ্র সীমা আইন 1974 সালে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে যান। কিন্তু আমাকে ভাবতে অবাক লাগে যে যারা 75 পর সরকার এসেছিল, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, তারা কোনো দিনই আমাদের যে সমুদ্র সীমা আমাদের অধিকার আছে এই কথাটাও তাদের মুখে উচ্চারিত হতে শুনি নাই। কিন্তু যেহেতু আমি জানতাম, আমি বিশেষজ্ঞদের সঙ্গে সবসময় পরামর্শ করেছি। আমি সরকারে এসেই প্রথমবার থেকে উদ্যোগ নিয়েছিলাম, মাত্র 5 বছর করতে পারিনি। দ্বিতীয়বার আমরা উদ্যোগ নেই এবং জাতিপিতা বঙ্গবন্ধু 74 সালে এই আইনটা করেন, আর জাতিসংঘ করে 1982 সালে। আমরা যখন সরকার গঠন করি আমি আনক্লজে সই করে আসি, তারপরে মাঝখানে 8টা বছর নষ্ট হয়ে যায়। 2009 এসেই আমরা উদ্যোগ নিই এবং এই যে বিশাল সমুদ্র সীমা আমরা পেয়েছি, এখানে আমাদের সমুদ্র সম্পদ, সেগুলো আমাদের কাজে লাগাতে হবে। এখানেও কিন্তু অনেক জিনিস কিছু আছে যা আমরা আহরণ করতে পারি। এখানেও কিন্তু আমাদের এই উদ্যোক্তারা কাজ করতে পারেন বিভিন্ন অঞ্চলে। ইতিমধ্যে যেমন কক্সবাজার ক্রুজকুলে সি উইড তৈরি করা, এটা কিন্তু শুরু হয়ে গেছে, কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ করছে, আমরা তাদেরকে উৎসাহিত করছি। কাজে এরকম আমাদের বহু ক্ষেত্র আছে যেখানে আমাদের কাজ করবার সুযোগ আছে। আর আমাদের বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, আমাদের এক এক অঞ্চলে এক এক ধরনের পণ্য উৎপাদন হয়। এই যে অঞ্চলে যেটা বেশি উৎপাদন হবে সেটা যদি আমরা সেভাবে প্রক্রিয়াজাত করতে পারি, আমাদের নিজের দেশের চাহিদা বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে গ্রাম পর্যায় পর্যন্ত। সেখানে যেমন আমাদের নিজস্ব বাজার সৃষ্টি হচ্ছে, আবার বিদেশে রপ্তানি করার সুযোগ আছে। কাজে সেই দিকে দৃষ্টি রেখেই উদ্যোক্তা নেওয়া উচিত। আমরা ইতিমধ্যেই যেগুলি আধুনিক যাতায়াত ব্যবস্থা, একদিকে তো ডিজিটাল বাংলাদেশ সেটা করে দিয়েছি, সেই সাথে গভীর সমুদ্র বন্দর, আরও নতুন সমুদ্র বন্দর আমরা নির্মাণ করছি। গভীর সমুদ্র বন্দর সেটা কক্সবাজারের মহেশখালী, মাতারবাড়ি, সেখানেও নির্মিত হচ্ছে। নতুন আরেকটা সমুদ্র বন্দর পায়রা বন্দর আমরা করে দিচ্ছি। তাছাড়া বঙ্গবন্ধু টানেল, কর্ণফুলী নদীর তলদেশ থেকে এখন গাড়িও যেতে পারে। কাজে সেটাও চট্টগ্রামবাসী খুবই খুশি। তারা গানও বানিয়েছে, দৈর্যের তলে চলের গাড়ি, কাজে সেটাও করে দিয়েছি। পদ্মা বহুমুখী সেতু, এটা নিয়ে যথেষ্ট আমাদের উপর নানা ধরনের চাপ ছিল। আপনারা জানেন, কোনো এক ব্যক্তি সামান্য একটা এমডির পদের লোভে পদ্মা সেতু টাকা বন্ধ করে, তখন সিদ্ধান্ত আমাদের উপরে দোষারোপ করে দুর্নীতির। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম এবং বলেছিলাম যে কারো টাকা না, নিজের টাকায় পদ্মা সেতু করব। আজকে আমরা নিজের অর্থে পদ্মা সেতু করতে পেরেছি, এই জন্য আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। কোরবানি সামনে রেখে জমে উঠেছে গরুর হাট। এ নিয়ে বিস্তারিত জানাতে ঝিনাইদহ থেকে মেহেদী হাসান সবুজ এবং পঞ্চগড় থেকে রাশিদুজ্জামান বাবু। শুরুতেই চলে যাচ্ছি ঝিনাইদহে, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবুজ। সবুজ, ঈদকে সামনে রেখে হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আমি দাঁড়িয়ে আছি ঝিনাইদহের নতুন হাট খোলা যে বাজারটি, সেই বাজারটিতে আসলে এখন পর্যন্ত ঝিনাইদহের যে পশুর হাট, গরু ছাগলের যে হাট, সে হাট আসলে এখন পর্যন্ত জমতে শুরু করেনি। এখন পর্যন্ত খামারিরা তাদের যে পশু গরু বা ছাগল সেগুলো মোটা তাজাকরণের যে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন দপ্তর থেকে, সরকারি দপ্তর থেকে যতটুকু জানতে পেরেছি, ঝিনাইদহের 6টি উপজেলাতে এবার গতবারের তুলনায় পশুর হাট কিছুটা বাড়বে, কয়েকটা হাট বাড়বে। সেই জায়গা থেকে 25 থেকে 30টি হাট ঝিনাইদহের বিভিন্ন 6 উপজেলা মিলে হতে পারে। এবং পাশাপাশি প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে কথা বলে যতটুকু জেনেছি, ঝিনাইদহে এবছর যে গরুর লক্ষ্যমাত্রা 80 থেকে 90,000 গরু প্রস্তুত রাখা হয়েছে এবং ছাগল প্রস্তুত রাখা হয়েছে 1 লক্ষ থেকে 1,20,000 পর্যন্ত। খামারিদের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে, তাদের ঝিনাইদহ যেহেতু আসলে বেশিরভাগ অংশই ভারতের বর্ডার বা সীমান্ত এলাকাবর্তী, সেই ক্ষেত্রে প্রতি বছরই দেখা যায় ভারত থেকে কিন্তু ইন্ডিয়ান গরু প্রবেশ করে, অবৈধভাবে প্রবেশ করে। তাতে করে দেশি যারা খামারি আছেন বা গরু উৎপাদন করেন, তাদের আসলে খামারের যে উৎপাদন খরচ, গরু উৎপাদন যে খরচ হয়, সেটি কিন্তু আসলে সেই অনুপাতে তারা ইন্ডিয়ান গরু প্রবেশের কারণে কিন্তু দাম পান না। সেক্ষেত্রে তারা আসলে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে বারবারই অনুরোধ করে যাচ্ছেন যেন এবছরও গত বছরের তুলনায় বা বিভিন্ন বছরের তুলনায় যত ইন্ডিয়ান যে ভারতের যে গরু অবৈধভাবে প্রবেশ করে সেটি যেন রোধ করা হয়। সেক্ষেত্রে খামারিরা যে গরু উৎপাদনের যে খরচ, সেই খরচ বিক্রির মাধ্যমে আসলে তারা তুলতে পারবেন বলে আশা করছে। এই ছিল ঝিনাইদহ থেকে কোরবানির গরুর পশুর হাটের সর্বশেষ পরিস্থিতি। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের পঞ্চগড়ের সহকর্মী বাবুর কাছে। বাবু, ধন্যবাদ সবুজ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, আসলে পঞ্চগড়ে মুসলমানদের যে সবচেয়ে ধর্মীয় উৎসব, যেটি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। ঈদুল আজহার আসলে কুরবানির যে হাট বসে, তার মধ্যে যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে পঞ্চগড়ের সবচেয়ে বড় হাট, সেটি হচ্ছে জালাশি হাট। এই হাটে আপনি জানেন যে ঈদকে সামনে রেখে ইতিমধ্যে কিন্তু গরু উঠতে শুরু করছে। যদিও ঈদ আসতে কিন্তু অনেক দেরি রয়েছে, এর মধ্যে কিন্তু আসলে হাটগুলো জমে উঠতে শুরু করছে। আমরা দেখেছি যে সকাল থেকে এই হাটে কিন্তু আসলে পাইকার এবং যারা খামারি রয়েছে তারা কিন্তু গরুগুলো আনছে এবং এখানে কিন্তু এখন পর্যন্ত যে ঈদের যে বাজার, সেই বাজার কিন্তু এখন যে আসলে পঞ্চগড়ে প্রায় 1,60,000 গরু দরকার এবং 35,000 ছাগলের প্রয়োজন কুরবানি ঈদে। সেই তুলনায় কিন্তু প্রস্তুত করা হয়েছে প্রায় 2 লক্ষ বা 2.25 লক্ষ অধিক গরু প্রস্তুত রাখা হয়েছে। ছাগলও রাখা হয়েছে প্রায় 60,000। কৃষি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এমন তথ্য জানিয়েছে আমাকে। আপনাকে যদি জানাই যে আসলে সময় যত গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু হাটগুলো জমজমাট হতে শুরু করছে। আমরা কথা বলবো এখানে হাট ইজারাদারের প্রতিনিধির সাথে। আপনার কাছে জানতে চাই এবারে যে হাট কুরবানিকে কেমন লাগছে, আর কি কেমন আশা করছেন? হাটগুলোর আশা ভালোই করতেছি। বাইরে পার্টি কম আছে, বাইরে পার্টি আসলে ভালো, তাদের জন্য সুযোগ সুবিধা আছে। আমাদের এখানে নিরাপত্তারও ব্যবস্থা আছে, বাজারও একটু কম আছে আমাদের এখানে। ধন্যবাদ।
আপনাকে আপনি যে শুনছিলেন যে যেমনটি শুনছিলেন যে আসলে সময় বাড়লে এখানে যে গরুর যে উঠা গরুর হাটে যে আনা অর্থাৎ হচ্ছে গৃহস্থ থেকে শুধু খামারিরা তারা কিন্তু আসলে এখনো আনতে শুরু করেনি, যেই কারণে কিন্তু আসলে গরুর সংখ্যা কম, অর্থাৎ যতই সময় যাবে ততই কিন্তু আসলে গরুর সংখ্যা বৃদ্ধি পাবে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, ঈদকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সংবাদ সম্মেলনে কথা বলছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ফজলে নূর তাপস। সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। সালের 31শে ডিসেম্বর শাখা প্রশাখা সহ 11টি অচল খাল, বর্জ্যে জমাটবদ্ধ 3টি বক্স কালভার্ট ও প্রায় 200 কিলোমিটার দৈর্ঘ্যের নলিকা নর্দমার মালিকানা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিকট হস্তান্তর করা হয়। হস্তান্তরের পরদিন হতেই আমরা এ সকল খাল, বক্স কালভার্ট ও নর্দমা হতে বর্জ্য অপসারণ ও দখল মুক্তি কার্যক্রম শুরু করি। 2021 ও 2022 খ্রিস্টাব্দে এসব খাল, বক্স কালভার্ট ও নর্দমা হতে যথাক্রমে প্রায় 8,22,000 ও 5,44,000 মেট্রিক টন বর্জ্য ও পলি অপসারণ করা হয়েছে। 2023 সালের প্রকল্পভুক্ত 4 খাল ও আদি বুড়িগঙ্গা চ্যানেল বাদে অন্যান্য খাল, বক্স কালভার্ট ও নর্দমা হতে 1,35,000 মেট্রিক টন পলি ও বর্জ্য অপসারণ করা হয়েছে। 2024 সালেও এই কার্যক্রম আরও বৃহৎ পরিসরে পরিচালিত হচ্ছে। আপনারা জানেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকার খালগুলোর মধ্যে শ্যামপুর, জিরানি, মান্ডা ও কালুনগর খাল অন্যতম। আমরা সেসব খাল পুনরুদ্ধার ও নান্দনিক পরিবেশ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করি এবং 2022 সালের 11ই অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একনেকে এই 4টি খালের প্রকল্প অনুমোদন দেন। 898 কোটি 73 লক্ষ টাকা ব্যয়ে খাল পুনরুদ্ধার ও নান্দনিক পরিবেশ সৃষ্টির নামক এই প্রকল্প 2026 সালের জুনের মধ্যেই ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। ইতোমধ্যে প্রকল্পের আওতায় 4টি খাল হতেই বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও প্রকল্পের আওতায় ভূমি উন্নয়ন, বাইসাইকেল লেন, সড়ক নির্মাণ, দৃষ্টিনন্দন বাতি স্থাপন, জনগণের চলাচলের সুবিধার্থে হাঁটার পথ, বসার জন্য আসন, এমপি থিয়েটার ও নর্দমা অবকাঠামো নির্মাণ, ব্যায়ামাগার আর দেয়াল ও ঢাল সুরক্ষা নির্মাণ, দৃষ্টিনন্দন সুরক্ষা বেষ্টনী ও গণশৌচাগার নির্মাণ ইত্যাদি অনুষঙ্গ রয়েছে। এছাড়াও খালের দুপার ঘেঁষে বৃক্ষরোপণ ও ল্যান্ডস্কেপিং করার মাধ্যমে খাল ঘিরে নান্দনিক পরিবেশ সৃষ্টি করা হবে। কামরাঙ্গীরচরের মুসলিমবাগ থেকে রায়েরবাজার পর্যন্ত বিস্তৃত বুড়িগঙ্গা আদি চ্যানেলে প্রায় পুরোটাই ভূমিদস্যুদের কবজায় চলে গিয়েছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অভিপ্রায় অনুযায়ী আমরা আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধার ও নান্দনিক পরিবেশ সৃষ্টিতে বলিষ্ঠ উদ্যোগ গ্রহণ করি। এই উদ্যোগের অংশ হিসেবে অদ্যাবধি আদি বুড়িগঙ্গা চ্যানেল হতে নিজস্ব অর্থায়নে 4,50,000 টন বর্জ্য পলি ও উন্নয়ন কাজের উচ্ছিষ্টাংশ অপসারণ করা হয়েছে। সম্পন্ন হয়েছে চ্যানেলের সীমানা পিলার স্থাপন কার্যক্রম। চ্যানেল ঘিরে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মহাপরিকল্পনা প্রণয়নের জন্য ইতিমধ্যে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। মহাপরিকল্পনা চূড়ান্ত হলে আমরা সরকারের কাছে এই প্রকল্প আমরা পেশ করব। জলজট ও জলাবদ্ধতা এই শহরের পুঞ্জীভূত সমস্যাগুলোর মধ্যে অন্যতম। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যেত এই শহরের প্রায় 70% এলাকা। এই সমস্যা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বক্স কালভার্ট, খাল, নর্দমা হতে বাৎসরিক সূচি অনুযায়ী বর্জ্য পলি অপসারণ করে চলেছে। এছাড়াও জলাবদ্ধতা প্রবণ মোট 161টা স্থান চিহ্নিত করা হয়েছে এবং 252 কোটি টাকা ব্যয়ে নিজস্ব অর্থায়নে 109টি স্থানে জলাবদ্ধতা নিরসন অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন করা হয়েছে, যার ফলশ্রুতিতে উক্ত 109টি স্থান থেকে চিরতরে জলাবদ্ধতা নিরসন হয়েছে। দর্শক, সংবাদ সম্মেলনে কথা বলছিলেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ফজলে নূর তাপস। আমরা যুক্ত ছিলাম সেখানে। অটোরিকশা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে অটোরিকশা চালকরা। এতে মিরপুর 10 থেকে 12 নম্বর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, কোন কোন সড়কে যান চলাচল বন্ধ আছে আর এতে মানুষের ভোগান্তি কি চিত্র দেখছেন জানাবেন?
ধন্যবাদ লিনিয়া। যেমনটি জানেন যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মিরপুর 10 যে গোলচত্বর রয়েছে সেখানে, এবং এখানে অটোরিকশা চালিত অর্থাৎ ব্যাটারি চালিত যে অটোরিকশা চালকরা রয়েছেন সেই অটোরিকশার ব্যাপারে আমরা যেটি জানি যে কিছুদিন আগে হঠাৎ করে একটি সরকারি নির্দেশে এই ব্যাটারি চালিত যে অটোরিকশাটি ছিল সেটি কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই ঢাকা শহরে। তো সেই দাবির প্রেক্ষিতে সেই যে অটোরিকশা বন্ধের যে প্রতিবাদটি সেটির প্রতিবাদে আজকে অটোরিকশা চালকরা এখানে একটি আন্দোলন করেছেন এবং মিরপুর 10 যে গোলচত্বরটি রয়েছে সেখানে তারা আজকে অবরোধ রেখেছেন। আমরা তাদের কাছ থেকেই শুনতে যাচ্ছি যে তাদের এই আন্দোলনের বেসিক কারণটা কি। জি, আমাদের আন্দোলনের কারণ হচ্ছে সরকারের কাছে আমরা বিনতিভাবে জানাচ্ছি এতটুকুই যে এই গাড়িটা তো আসলে বাংলাদেশে অল্প দিনে আসেনি, বেশ অনেক দিন সময় ধরে আসছে। তাহলে আমাদের এই যে এতদূর আসার পরে হট করে গাড়িটা বন্ধ করে দিয়েছে। এখন আমরা তো সাধারণ মানুষ, এখানে তো বিলাসিতার কোনো মানুষ নেই, এখানে আমরা নিম্ন শ্রেণীর মানুষ। সরকারের কাছে এটা আবেদন, আমাদের গাড়িটা সময় দিতে হবে, 1 মাস কি 2 মাস কি 6 মাস সময় দিলে হয়তো বন্ধ করলে আমরা জনসাধারণ যে মানুষগুলা গরিব মানুষ যারা আছে ঋণগুলা শোধ করতে পারবো। এবং তারপরেও যদি আমাদের এটা সরকার যদি মেনে নেয় তাহলে ভালো, আর যদি না মানে তাহলে আমাদের একটা কর্মসংস্থান সরকার যেন ব্যবস্থা করে দেওয়া করে। আমাদের এতটুকু মিনতি সরকারের কাছে। সরকারের বিরোধিতা আমরা কোনো কথা বলবো না, সরকারের বিরোধিতা আমরা কোনো কথা বলতে চাচ্ছি না। আমরা কোনো দেখছেন তো আপনারা এখানে মিডিয়া যারা আছেন, আমরা কারোর সঙ্গে কোনো গ্যাঞ্জাম ফেসাদ ভাঙচুর কোনো কিছু করছি না। শুধু এটুকু আপনাদের সামনে আমরা তুলে ধরতে যাচ্ছি, সরকারের কাছে যেন আমাদের এই খবরটা পৌঁছায়। দয়া করে উনি যেন আমাদের একটা কর্মসংস্থার ব্যবস্থা করে বন্ধ করুন। এই গাড়ির জন্য যদি আমাদের দেশের ক্ষতি হয়, আমিও চাচ্ছি আমার গাড়ি সরকার বললে আমি নিজে যাই জমা দিয়ে আসবো, তবে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিই এবং আমাদের যে ঋণ করে আমরা গাড়ি উঠাই। জি, যেমনটি শুনতে পাচ্ছিলেন যে তাদের যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে তারা কিস্তি করে বা লোন করে অনেকে এই গাড়িগুলো কিনেছেন, এবং যেহেতু তারা নিম্ন মধ্যবিত্তের মানুষ বা নিম্নবিত্তের মানুষ, তারা দেখা যাচ্ছে এই গাড়িটি হঠাৎ করে যখন নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে তখন কিন্তু আসলেই তারা বিপাকে পড়েছেন। এবং একই সাথে এখানে আরেকটি যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এই আন্দোলনের ফলে কিন্তু জনজীবনেও একটি ভোগান্তি নেমে এসেছে, কারণ মিরপুর 10-এর এই যে ব্যস্ত সড়কটি রয়েছে সেটি কিন্তু এখানে বন্ধ হয়েছে এবং এর জন্য বিশাল একটি যানজটের সৃষ্টি হয়েছে। ধন্যবাদ। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। রাহাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, অটোরিকশা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে অটোরিকশা চালকরা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাহাত। যানজট পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। শাহিন, সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন যানজটের। লিনি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সাভার আসলে একটি শিল্প অধ্যুষিত এলাকা। এই এলাকায় কিন্তু প্রতিনিয়তই কিন্তু যানজটে নাকাল হয়ে থাকে। আপনি বিশেষ করে এই নতুন করে কিন্তু যুক্ত হয়েছে যেসব কারণে এই এলাকায় যানজট হয়, তার কারণ যদি আমরা একটু বলি যে সাভার আসলে অবৈধ অটোরিকশার কারণে কিন্তু যানজট বেড়েই চলেছে। অবৈধ পার্কিং এবং বিভিন্ন ব্যানারের গাড়ি কিন্তু অসুস্থ প্রতিযোগিতার জন্য এই এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণেও কিন্তু আমরা দেখতে পাই যে যানজটের সৃষ্টি হচ্ছে। এবং বিশেষ করে আরও আপনাদেরকে জানিয়ে রাখি যে বিভিন্ন যাত্রীবাহী গাড়িতে কিন্তু আমরা দেখি যে মহাসড়কের মাঝখানে রেখেই কিন্তু তারা যাত্রী ওঠানামা করার কারণেও কিন্তু এই যানজটের সৃষ্টি হচ্ছে, এমনটি কিন্তু দেখা যাচ্ছে। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সাভার এবং আশুলিয়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে, যার জন্য এই আবদুল্লাপুর থেকে বাইপাল পর্যন্ত যে মহাসড়ক, এই মহাসড়কের বিশেষ করে জিরাবু, নসিমপুর, আশুলিয়ার এই সাইডটা পুরো রাস্তাটাই কিন্তু থেমে থেমে গাড়ি চলতে হয়। এবং যেখানে আধা ঘন্টার রাস্তা সেখানে কিন্তু কয়েক ঘন্টা পার হয়ে কিন্তু তাদেরকে আবদুল্লাপুর পৌঁছাইতে হয়। এবং আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় ট্রাফিক পুলিশকে কিন্তু এই যানজটের জন্য হিমশিম খেতে হয়। এই ছিল লিনিয়া, সাভার এবং আশুলিয়ার বাইপাল পয়েন্ট থেকে। শাহিনুর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুলনায় রাস্তার পাশে ময়লা রাখায় সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি। রকি, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি জানাবেন রাস্তার পাশে ময়লা ফেলার বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? ধন্যবাদ। খুলনা সিটি কর্পোরেশনের আসলে যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলোর পাশে কিন্তু খোলা জায়গায় আমরা দেখতে পেয়েছি যে ময়লার আগার
পরিণত হচ্ছে, যার কারণে কিন্তু রাস্তা দিয়ে যারা চলাচল করছে সাধারণ মানুষ করেছে। আমরা আপনাকে একটু জানিয়ে রাখি, আমরা এখন এই মুহূর্তে আছি একটি গুরুত্বপূর্ণ সড়ক, যে সড়কটিতে আছে খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, নির্বাচন অফিস সহ গুরুত্বপূর্ণ একটি রোডের পাশে আমরা এখন দাঁড়িয়ে আছি, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ময়লার ভাগাড়ে, টোটাল রাস্তার পাশেই কিন্তু ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। আমরা এই বিষয়ে সিটি কর্পোরেশনের স্থানীয় যে কাউন্সিলর তার সাথে কথা বলেছি, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে এই ময়লার ভাগাড়টা আসলে অস্থায়ীভাবে করা হয়েছে একটি STS এর জন্য। তারা মেয়র সাহেবের সাথে কথা বলেছে, STSটা হলে এই ভোগান্তি হয়তো বা কমবে। আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলে তারা যেটি জানিয়েছে যে তারা ময়লা অপসারণের জন্য কাজ করে যাচ্ছে। এবং একটা বিষয় আমি লিনিয়া আপনাদের মাধ্যমে জানাতে চাই যে খুলনা সিটি কর্পোরেশনে কিন্তু দিনের বেলায় ময়লা আসলে শহর থেকে নেওয়া নিষেধ থাকলেও প্রকাশ্যে দিবালোকে খোলা ট্রাকে করে ময়লা শহর থেকে বের করা হচ্ছে, যার কারণে কিন্তু জনদুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ এবং স্বাস্থ্যকর খুবই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে পড়ছে। লিনিয়া খুলনা থেকে ভাগাড় নিয়েছিল আমার কাছে এই সর্বশ্রেষ্ঠ। রকি, ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।